পড়াশোনা কম্পিউটার সায়েন্স নিয়ে, কিন্তু ঘটনাচক্রে আজ তিনি রূপলী পর্দার হিরো। বাবা স্বনামধন্য ফুটবলার, কিন্তু সেই কমফোর্ট জোন ছেড়ে ইন্ডাস্ট্রিতে তিনি নিজের জায়গা করে নিয়েছেন একেবারে নিজের দমে। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি চলে এসেছি সাহেব ভট্টাচার্যর বাড়িতে, আর তার সঙ্গে কথা বলবো আজকে আমরা। চলুন আমার সঙ্গে। হ্যালো, কেমন আছো? ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ। থ্যাংক ইউ। লোকজন কি বলছে সেটা হচ্ছে তোমাকে আর সুস্মিতাকে নিয়ে, সেটা আমি একটু শোনাবো। আমি শিওর যে তোমরা প্রেম করছো, যে যাই বলুক না কেন। পরের বছর যেন সত্যি সত্যি মা দুর্গা দশমীতে তোমাদের একসঙ্গে সিঁদুর খেলা দেখতে পাই। দুজনকে শুধু দেখেই যাচ্ছি, চোখ ফেলতে পারছি না। কি যে সুন্দর লাগছে, একদম লক্ষ্মী নারায়ণ। তুমি আসল কমেন্টটা পড়লে না, বেশিরভাগ জায়গায় যেটা লেখা হচ্ছে যে দর্শকদের দাবি তোমরা বিয়ে করে নাও। প্রথম চুমু মনে থাকে কারো? এটা অনেকেই বলে যে সত্যি কি মনে থাকে? আচ্ছা, শেষ চুমুটা তাহলে বলো। সুনীল ছেত্রী জামাইবাবু, তো তার সঙ্গে বাবা ছোটবেলায় সুনীলকে প্রচন্ড টর্চার করেছে প্র্যাকটিসে আর কি। ইস্ট বেঙ্গল ক্লাব ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসছে সাইন করানোর জন্য, ঠাকুমা করতে দেননি। উনি তো সুব্রত ভট্টাচার্য হয়ে গেছিলেন, তারপরে তো থেমে যেতে পারতেন, কিন্তু থামেননি কেন? তাহলে তোমার ইস্ট বেঙ্গল প্রেমটা কিভাবে তৈরি হলো? প্রথম ছবি অপর্ণা সেন, তার সঙ্গে হিরোইনকে উল্টো দিকে কঙ্কনা সেন শর্মা, কে এসে সবে পেজ 3 করে বেরিয়েছে। তার মধ্যে আবার একটা ইন্টিমেট সিন রয়েছে, এটা শুট করবে তার মা। হাসি আমার জীবনে উথাল পাতাল ঝড় চলছে তখন। মা একটু অলেক দেবে, এটা কামো। হাই, আড্ডা স্টেশনে আজকে আমার সঙ্গে কে আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, দ্য ভেরি হ্যান্ডসাম আর সুন্দরীতে হার্টথ্রব সাহেব। সাহেব, প্রথমেই তোমাকে ওয়েলকাম টু আড্ডা স্টেশন। কেমন আছো? খুব ভালো আছি। যখন আড্ডা হচ্ছে তাহলে মানে খালি হাতে আড্ডা তো করা যায় না, চা খেতে খেতেই আড্ডা হোক। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার চাটা কোথায়? আমি তো চা খাই না, আমি কফি খাই। চা তো কফিটা কখন আসবে? কফিটা আসছে। আচ্ছা, ওকে। চা বানানোর কাজ হচ্ছে গোবর দেবীর, সে বিভিন্ন রকম পাতা দিয়ে ফুল দিয়ে চা বানায়। আচ্ছা, সেটা আমার ফোটে না, আমার ফোটে হচ্ছে কফি। আর সেটাই কি তোমার ফিট থাকার, সুন্দর থাকার রহস্য? কফি খেলে করে সুন্দর থাকা যায় না, কফিটা বেশি খাওয়া করে ভালোও নয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তবে ওই আর কি, বাট হ্যাঁ মানে ওইটা একটা ছোট্ট আর কি, ছোট্ট কিক পাওয়া যায় হালকা করে কফি খেলে। আমি একটু দর্শকদের বলে রাখি যে আমার বহুদিন ধরে ইচ্ছা যে আমি তোমার ইন্টারভিউ করব, কিন্তু সেটা হয়নি। তো ফাইনালি হচ্ছে, তাই জন্য আমি খুব এক্সাইটেড। আর আমরা শুরুটা যেভাবে করতে চলেছি সেটা হচ্ছে যে তোমার অভিনয় জীবন তুমি খুব ছোটবেলা থেকে শুরু করেছো। তুমি সংঘর্ষ, মুখ্যমন্ত্রী, লাঠি, এই সমস্ত সিনেমায় তোমাকে ছোটবেলা থেকে তো আমরা দেখে এসেছি। তো এই শুরুটা কিভাবে হয়েছিল? বাহ, খুব ভালো রিসার্চ করে এসছো, এটা বলতেই হচ্ছে যে ছবিগুলোর নাম তুমি যেগুলো বললে সেগুলো আমার খুবই কাছের, খুবই প্রিয় ছবি আর কি। আমার প্রথম ছবি যেটা, মানে আমি অভিনয়তে আসি চিন্ময় রায়ের হাত ধরে, চিন্ময় জেঠুর হাত ধরে, স্বর্গীয় চিন্ময় জেঠুর হাত ধরে। তো চিন্ময় জেঠু আমার বাড়িতে আগে আসতেন এবং চিন্ময় জেঠু দূরদর্শনে একটা টেলিফিল্ম করছিলেন, ভালোই বলে, সেটা জামাই ষষ্ঠী স্পেশাল ছিল। তো তাতে আমি অভিনয় করেছিলাম প্রথমবার। সৌভাগ্যবশত আমার সেই টেলিফিল্মে অভিনয় করার সুযোগ হয় তরুণ কুমারের সঙ্গে। আচ্ছা, ওকে। এবং সেটা মানে তখন ছোটবেলায় তখন আমরা টিভিতে দেখেছি ওনাকে, হ্যাঁ, কিন্তু তরুণ কুমার কে, তরুণ কুমার কতটা বড়, কত বড় একজন শিল্পী সেটা তো আমরা বুঝতাম না। কিন্তু বাবা শুটিং এ নামাতে গেছে, দেখলাম বাবার সঙ্গে গল্প হলো, আড্ডা হলো, অনেকক্ষণ কথাবার্তা বললো। পরবর্তীকালে আমরা মানে যখন একটু বয়স হলো বুঝলাম যে কি সুন্দর সুযোগ পেয়েছিলাম, অনেকক্ষণ তার সান্নিধ্যে থাকার এবং জাস্ট তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, খেলাধুলো করছিলাম, সে কোলে বসিয়ে খেলছিল, এইসবই হচ্ছিল। তখন বোঝার বয়সটাও ছিল না যে হ্যাঁ মানে 5 বছর 6 বছর বয়স, মানে অতটা আইডিয়াও ছিল না। বাট ওই টিভিতে দেখেছি, খুব ভালো লাগছিল আর কি, একটা এক্সাইটমেন্ট ছিল। তো সেইখান থেকেই আরো একজন শিল্পী আছেন চাঁদু জেঠু, মানে আমার সম্পর্কে জেঠু হন, চাঁদু চৌধুরী। উনি অঞ্জন চৌধুরীর ছবিতে, প্রচুর ছবিতে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার রোল করেছে, কমিক রোল করেছেন। তো উনি আমাকে নিয়ে যান অঞ্জন জেঠুর কাছে, অঞ্জন চৌধুরীর কাছে। এবং
সেখান থেকে প্রথম ছবি সংঘর্ষ, এবং অঞ্জন চৌধুরী সেই সময় কিন্তু একটা নাম, হিউজ হিউজ এক্স্যাক্টলি, মানে হি ইজ হিউজ। আমার এখনো মনে আছে, আমি NT1 স্টুডিওতে আমাকে নিয়ে যাওয়া হলো এবং অঞ্জন যেটা সংলাপ দিয়ে বলে, বাবা এটা বলতে পারবে, এবং সংলাপটা বললে এই সংলাপটা কি বলে মনে হচ্ছে কি সংলাপহীন সংঘর্ষ ছবি। আমি ওদেরকে, ওরা গান গাইছিল, নাচছিল, আমি রাত্রেবেলা দেখেছি, তাই হ্যাঁ লুচি লুচি ফুলকো লুচি গানটায় নাচছিল, এটা অ্যাকচুয়ালি একটা গান ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এবং স্মৃতি এতটাই সুন্দর যে তোমার এখনো সেটা মনে আছে। আমার একদম মানে জলের মতো স্বচ্ছ পুরো ব্যাপারটা মনে আছে। হ্যাঁ, তো সেখান থেকেই অঞ্জন জেঠুর একটা ছবি, তারপর আরো কতগুলো ছবি করলাম। সেখান থেকে প্রভাত জেঠু ডাকলো আমাকে, প্রভাত জেঠুর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। সেখানে ভিক্টর ব্যানার্জি ছিলেন লিডে লাঠি ছবিতে, এক্স্যাক্টলি। আমি পল্লবী আন্টির মানে পল্লবীদির ছেলের রোল করছে, তখন পল্লবী আন্টি বলতাম, এখন পল্লবীদি, বাট পল্লবীদির ছেলের রোলটায় অভিনয় করছিলাম। এবং প্রভাত কাকু তখন মানে প্রভাত জেঠু তখন ডিরেক্টর হিসেবেও বিশাল, কাস্টিংও বিশাল, এবং প্রচুর লোকের ভিড়, শুটিং হচ্ছিল যেখানে, আমার জায়গাটা মনে নেই অবশ্য, এবং প্রচুর মানুষ। এবং পল্লবী মানে পল্লবীদিকে তখন মানে ডিভার মতো দেখতে, মানে তিনি এখনো ডিভা, বাট সেই গোল্ডেন হেয়ার ফেয়ার নিয়ে এরকম লোক পাগল হয়ে যাচ্ছে, ভিক্টর ব্যানার্জি আসছে, লোক পাগল হয়েছে, মানে আমাদেরকে মুগ্ধ হয়ে দেখতাম আমরা। আমি খুবই বাচ্চা, মানে বাট ওই ফ্যান্ডামটা, ওই স্টারডামটা আমাকে ছোটবেলা থেকে খুব আকর্ষণ করতো। ওইটা দেখি হয়তো মানে মানে এই সিনেমাতে যে হ্যাঁ সিনেমা করবো বা আর্টিস্ট হবো, শিল্পী হবো, এই ধারণাটা সেখান থেকেই বোধহয় কোথাও একটা ডিপ সিডেডলি তৈরি হয়ে গেছিল আমার। এবং সেখান থেকেই এতটা জার্নি এবং সফলতার সঙ্গে জার্নি, মানে এটা বলতেই হচ্ছে, কারণ তুমি ওয়েব সিরিজ, বড় পর্দা সবেতে ভীষণ ভালোভাবে দর্শকের মন জয় করেছো, আর এখন তো ছোট পর্দা কাঁপাচ্ছো যাকে বলে। তো এর সিক্রেটটা একটু জানবো প্লিজ, এটা বলবে না যে শুধু ভালো অভিনয়। না, সিক্রেটটা কিছুই না গো, জানো তো, আমি তোমায় বলছি যে মোটিভেশন দিয়ে তুমি একটা সার্টেন লেভেল অবধি পৌঁছাতে পারো, যে আমার প্রচন্ড একটা মোটিভেশন তৈরি হয়েছে পুরো জিনিসটা নিয়ে আমার করতে হবে, সেটা তোমাকে একটা সার্টেন স্তর অবধি পৌঁছে দেবে। কিন্তু ডেডিকেশন সেটা কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এটা কোথাও একটা আমার বাবার থেকেই শেখা বলতে পারো, যে উনি তো সুব্রত ভট্টাচার্য হয়ে গেছিলেন, তারপরে তো থেমে যেতে পারতেন, কিন্তু থামেননি কেন? তারপরেও কোচিং জীবনেও এত সাফল্য, পেলের সঙ্গে খেলে নিয়েছেন, মারাদোনার সঙ্গে সামনে ছবি রয়েছে, হাত মেলাচ্ছেন। তো তারপরে থেমে যাননি কেন? এই ডেডিকেশন। এখন নিজের একাডেমি শুরু করেছেন, নিজের একাডেমি চালাচ্ছেন এখন শ্যামনগরে। এবং আমি বাবাকে এখনো দেখি, বাবা 5:30টাতেই ঘুম থেকে ওঠেন, 9:30টায় ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, এইটা আমার মনে হয় কোথাও একটা আমার মনে হয়েছে যে দেখো, আমি অভিনয়টাকে যখন পেশা হিসেবে বেছে নিয়েছিলাম, তার একটা সার্টেন ডিসিপ্লিন থাকে। সেটা আমাদের আসলে, বাবা তো অভিনয় জগতের মানুষ নন, আর বাবাদের সময় যারা কাজ করতেন বা সেই সময় যারা ছবি বানাতেন, তারা এখন অনেকেই নেই বা ছবি বানান না। তো সুতরাং আমার কাছে খুব একটা এই নেপো কিড হিসেবে ইন্ডাস্ট্রিতে আসাটা আমার কাছে ছিল না জিনিসটা। আমাকে খুব সহজভাবে আর কি কাজে যেতে হয়েছে, কাজ চাইতে হয়েছে। এমন পরিচালকদের কাছে গেছি যারা ছোটবেলায় আমাকে নিয়ে কাজ করেছেন বা আগে তাদের সঙ্গে কাজ করেছি, তারা আমাকে নিতে রাজি হননি, মুখের উপরই বলে দিয়েছে না, তোকে নেওয়া যাবে না। এই ইন্ডাস্ট্রিতে তো এটা খুব কমন থাকে। এবং তারপর ভুল ডিসিশন নিয়েছি, সেখান থেকে শিখেছি, সেখানে শিখে আবার একটা ডিসিশন নিয়েছি, সেখানে সঠিক ডিসিশন হয়েছে, সেটা সিদ্ধান্ত ঠিক নিয়েছি। ভুল ঠিক মিলিয়ে করতে করতে আজকে এই জায়গাটায় পৌঁছেছি। সাহেব ভট্টাচার্য পিআর কি করে মেইনটেইন করে? আসলে আমি খুবই খারাপ এটা, মানে আমি প্রচন্ড আনসোশ্যাল, ইন দ্য সেন্স আমি ইন্ডাস্ট্রির লোকদের সঙ্গে খুব একটা আড্ডা গল্প বা কোনো প্রোডিউসারের অফিসে গিয়ে বসে আড্ডা মারা, এটা না খুব একটা করতে পারি না আমি। তো তোমার ব্যক্তিগত জীবন সবসময় চর্চায় থাকে, তো এটা কি একটা পিআর স্ট্যান্ড বলতে পারো? ব্যক্তিগত জীবন চর্চায় থাকে মানে আমি খুব জেনে বুঝে বা খুব কনসিয়াসলি যেটা সোশ্যাল মিডিয়াতে বা লোকের সামনে পোট্রে করি তা নয়। দেখো, আমি যেটা, আমি যে মানুষ হিসেবে যেটা আমি সেটাই, আমি সেটা খুব স্পষ্টভাবে, কারণ কেউ আমাকে করে দেয়নি, কেউ আমাকে বানিয়ে দেয়নি। তো আমি যেরকম ভাবে হয়েছি আমি সেরকম ভাবেই আছি। তাতে আমাকে ভালো লাগলে ভালো লাগে, খারাপ লাগলে খারাপ লাগে। আমি যেমন খুব কনসিয়াসলি হয়তো এমন কোনো জায়গায় যাব না যে যেখানে গেলে পরে হয়তো আমার ইমেজটা খারাপ হবে, আচ্ছা, সেরকম যেমন যাবও না। আবার আমি সকালবেলা হাতে বাজারের থলি নিয়ে
মাছধুনি বাজারে বাজারও করতে যাই। আচ্ছা, ওকে, এটা কিন্তু জানা ছিল না। হ্যাঁ, মাছ কিনছি, মাংস কিনছি, সবজি কিনছি, এটাও করি আমি। ওকে, এটা আমি রোববার করে করতে পারি। আচ্ছা, এবং আমার খুব ভালো লাগে। এটা কি বাবাও করতেন? বাবাও। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে বাবা বাজার করতে গেছে, মানে তুমি তোমার ছোটবেলাটা বলছি, বাবা বাজার করতে গেছে না এবং সেখানে সবাই ফুটবলের গল্প করছে, তো বাবা ফুটবলের গল্পে মজে গেছে আর ভুলে গেছে যে কি কি নিয়েছি, এবার বাড়ি থেকে ফোন করে মা বলছে যে কোথায় তুমি, এরকম হয়েছে কখনো? মজার ব্যাপারটা হলো তখনকার দিনে তো ফোনটা ছিল না। হ্যাঁ, তো বাড়ি থেকে মা ফোন করার সুযোগ নেই। তো সেখানে কি হতো তখন? তো যেটা হতো যে ওই যে অ্যাকচুয়ালি বাবা খুব যে বাজারে গিয়ে আড্ডা মারতে বসে পড়তো সেটা হতো না। আচ্ছা, যেটা হতো যে আমি বাবার সঙ্গে ছোটবেলায় বহুবার বাজারে গেছি। আচ্ছা, নয় লেক গার্ডেন্স বাজার, নয় লেক মার্কেট বাজার, আমরা বাবার সঙ্গে গেছি। এবং যেটা হতো সেটা খুব ক্লিয়ারলি আমার মনে আছে, দাদা ভালো মাছ এসছে নিয়ে যান, একটা মাছ ধরে দিল। দাদা ভালো সবজি এসছে নিয়ে যান, দাদা এটা ভালো এসছে নিয়ে যান, একটা প্যাক করে দিয়ে বাবা কালেক্ট করতে করতে গেলে ফের সবাই টাকা দিয়ে দিতে ফিল্ডে সবাইকে। এবার যেটা অপ্রয়োজনীয় সেটাও নিয়ে চলে আসছে, এরকম হয়েছে। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে মোহনবাগান জিতেছে আর বাড়িতে চিংড়ি এসছে? হ্যাঁ হ্যাঁ, বহুবার হয়েছে। মোহনবাগান জেতার পর যখন বাজারে যেত তখন বিশেষ করে দাদা চিংড়ি মাছটা নিয়ে যান, টাকা লাগবে না, নিয়ে যান, সেটাও হয়েছে আর কি। এটা খুব মজার একটা ব্যাপার ছিল। তোমাকে বাবা ছোটবেলায় ফুটবল খেলতে নিয়ে গেছে, এরকম স্মৃতি কি আছে? এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। লোকে আমায় জিজ্ঞেস করে যে কেন তুমি ফুটবল খেললে না, মানে বাবা এত বড় ফুটবলার, তুমি কেন ফুটবল খেললে না? তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট রিজন রয়েছে, সেটা ছোটবেলা থেকে আমাদের মাঠে যাওয়া নিষেধ ছিল। আচ্ছা, কেন? হ্যাঁ, কারণ ওই লেট 80s আর্লি 90s এর দিকে না, মানে কলকাতা ময়দানের পরিবেশটা একটু খারাপ হতে শুরু করেছিল তখন। মানে কি, ওই আগের দর্শকরা ক্রমশ কমতে শুরু করলো, একটা খুব ভায়োলেন্ট পরিবেশ তৈরি হলো সেই সময়টাতে, এবং আমাদের চিরকাল ওই জন্য মাঠে যাওয়া নিষেধ ছিল। আচ্ছা, কিন্তু ক্রিকেট মাঠে যেতে পারতাম। ওকে, ইডেন গার্ডেনে গিয়ে খেলা দেখেছি আমরা প্রচুর। তো ওই যে সামনে থেকে যে খেলা দেখার বা গোল করার পর যে উন্মাদনা বা দর্শকের যে চিৎকার, সেটা তুমি প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা করতে পারো, যার ফলে কোনদিন ওই আকর্ষণটাই ইনিশিয়াল বয়সে ফুটবলের প্রতি তৈরি হয়নি। যেই আকর্ষণটা আমি তোমায় একটু আগেই বলছিলাম যে গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতি দেখে যেটা হচ্ছে, বা তরুণ কুমারকে দেখে যেটা হচ্ছে, পল্লবী চ্যাটার্জিকে দেখে যেটা হচ্ছে, সেইটা না কখনো আমার ফুটবলের ক্ষেত্রে অভিজ্ঞতা হয়নি সেটা। তো ফলে যেরকম ফুটবলের যাইনি, এবং বাবা কোনদিন হাতে ধরে বলে যে চলো ফুটবল খেলবে। ইনফ্যাক্ট একটু বয়স হতে যখন ক্রিকেট মাঠে যেতে শুরু করলাম, তো আমি আন্ডার 13 ক্রিকেট খেলেছি, আন্ডার 16 অবধি ক্রিকেট খেলেছি। তাহলে তোমার ইস্ট বেঙ্গল প্রেমটা কিভাবে তৈরি হলো? এইটা একটা মানে কি বলবো, মানে যেমন ভালোবাসার কোনো কারণ থাকে না, ভালো না বাসারও কোনো কারণ থাকে না। হ্যাঁ, তো মানে বাড়িতে সবাই মোহনবাগান ছিল, কাউকে একটা তো মানে তা না। আসলে আমাদের ওই বড় হয়ে ওঠার সময় বাবা ধরো কোচিং যখন শুরু করলো বোধহয় 99-এ, তো ওই সময়টাতে আর কি ইস্ট বেঙ্গলের তুখর টিম ছিল, তুখর টিম। এবং ওই যে লড়াইটা ইস্ট বেঙ্গলের একটা অদ্ভুত প্যাশন ইস্ট বেঙ্গলের, সেইটা খুব অ্যাট্রাক্ট করতো আমাকে। এবং আমার বন্ধু বান্ধবরাও সবাই ইস্ট বেঙ্গল ছিল, সব মিলিয়ে মিশিয়ে আর কি একটা কিছুটা বন্ধুদের ইনফ্লুয়েন্সও আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি একটা ক্রমশ ইস্ট বেঙ্গলের প্রতি ভালো লাগা তৈরি হওয়া এবং তারপর ফ্যান হওয়া। আচ্ছা, এইরকম যে ব্যাপারটা যে তোমার এই ইস্ট বেঙ্গল প্রীতি, তারপর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা ইস্ট বেঙ্গল নিয়ে, এই ব্যাপারটাতে বাবা একটু বকাবকি হয়নি কখনো? না, আসলে মানে এই নিয়ে কোনদিন বাবার সামনে আলোচনাই হয়নি। হয়তো বাবা জানেন বা শুনেছেন কোথাও, বাট আলোচনাই হয়নি। না, মানে বকতে হবে বলেই বোধহয় আলোচনাটা হয়নি। তাহলে একসাথে যখন খেলা দেখতে বসো তখন কি হয়? একসাথে খেলা দেখতে বসি না। ও আচ্ছা। এবং বাবার সঙ্গে খেলা দেখতে বসাটা হচ্ছে মানে মজাটাই চলে যায়, কারণ বাবা মানে এত সুন্দর গেম রিড করতে পারে। বাবার সঙ্গে খেলা দেখতে বসলে পরে মানে হয়তো 3-4 মিনিট আগে থেকে বাবা প্রেডিক্ট করে বলে দেয়, এবার ব্যাকপাস করবে, সত্যি সত্যি ব্যাকপাস হয়ে গেল, এই যাচ্ছে এই কাউন্টারটাকে গোল খাবে, গোল হয়ে গেল। এই ম্যাচ রিডিংটা এত ভালো, গেম রিডিংটা এত ভালো। আচ্ছা, খেলা দেখার আগেই তো ভবিষ্যৎবাণী শুনে নিচ্ছি, আর কি খেলা দেখবো। এইটা হয়। তোমার সাথে একটা জিনিস যেটা জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে সুনীল ছেত্রী জামাইবাবু, তো তার সঙ্গে তাকে তো আমরা চিনি ফুটবলার হিসাবে, তো ব্যক্তিগত স্তরে তিনি কিরকম মানুষ, কতটা আড্ডা মারতে ভালোবাসেন, কতটা কিরকম? সুনীল খুবই ভালো ছেলে, খুবই ভালো ছিল। আজকে আমার বহু বছরের বন্ধু। আচ্ছা, ও যখন দিল্লি থেকে এখানে এসেছিল, মোহনবাগান ক্লাব রিজেক্ট করে দিয়েছিল ওকে। ওকে। এবং বাবা ওকে বলে যে, বাবা মোহনবাগান ক্লাবকে বলে যে না, ওকে রাখবে, ছেলেটা ভালো আছে। তো এবং বাবা ছোটবেলায় সুনীলকে প্রচন্ড টর্চার করেছে প্র্যাকটিসে আর কি, এবং সেই গল্পটা ও বলে। বাট অ্যাজ এ হিউম্যান
ওর মধ্যে আমি এত সিমিলারিটিস পাই আমার বাবার সঙ্গে, মানুষ হিসেবে ভালো, মনটা ভালো, টাকার প্রতি লোভ নেই, এবং এটা খুব রেয়ার, এবং রেয়ার বলেই বা আমার মনে হয় যারা এই স্তরে পৌঁছাতে পারে তাদের এই কয়েকটা কোয়ালিটি না খুব থাকতে হয়। আমি এটা খুব বিশ্বাস করি, কারণ টাকাটাই জীবনের সব থেকে বড় লক্ষ্য হতে পারে না কোনো মানুষের, মানে আমি মানে অন্তত এই স্তরে পৌঁছাতে গেলে পরে। যে আজকে ধরো বাবা খেলা ছেড়ে দিয়েছেন 2005-06 হবে হয়তো, তারপর হয়তো কোচিং করেনি, বা 10 হবে হয়তো খুব সম্ভবত। খেলা ছেড়ে দিয়েছেন 91 সালে, তারপরেও এখনো যে উন্মাদনা তাকে নিয়ে, এখনো বারান্দায় দাঁড়ালে পরে যে রাস্তা থেকে বাবলুদা মিনিমাম 10 জন যাবে। এবং সকালবেলা যখন এখান থেকে পাস করি কোনো কারণে দেখি যে তিনি দাঁড়িয়ে আছেন এত ভোরবেলা উঠে। তো এই যে মানুষের ভালোবাসা, মানুষের মনে একটা জায়গা করে নেওয়া, সেটার জন্য অনেক স্যাক্রিফাইসও করতে হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসছে সাইন করানোর জন্য, ঠাকুমা করতে দেননি। হ্যাঁ, তো এই যে তখন যদি টাকার কথাটা ভাবতেন, হয়তো আজকে মোহনবাগান দর্শকের থেকে, মোহনবাগান সমর্থক থেকে যে ভালোবাসাটা বাবা পান, হয়তো সেটা কিছুটা অংশ কম পেতেন, কিছুটা হয়তো তাহলে বাকি প্লেয়ারদের মতনই হয়তো উনি হয়ে যেত, ঠিক আছে মোহনবাগান খেলেছে, ইস্ট বেঙ্গলও খেলেছে, ঠিক আছে। কিন্তু যে মোহনবাগান প্রীতি, যেটা মোহনবাগানের ঘরের ছেলে বলা হয়, যেটা যে আলাদা একটা বাড়তি ভালোবাসা, সেইটা হয়তো থাকতো না। তো সুতরাং আমার কাছে মনে হয় যে যেমন সুনীলের কথা আমি সেম জিনিসই দেখলাম, যে ওর টাকার লোভ করে, কারণ ও তো এই ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো, এখন প্রত্যেকটা বড় ক্লাবই চাইছে সুনীলকে নিতে আগামী সিজনে, কিন্তু ওর দেখলাম টাকার প্রতি লোভ নেই। ওর একটা দেখলাম যে খুব খেলতে ভালোবাসে, খেলা মানে ভালো খেলতে পারবে, এবং এই বয়স অবধি খেলতে পারতো না যদি ওই ডেডিকেশনটা, ওই ভালোবাসাটা না থাকতো খেলার প্রতি। তো আমারও মনে হয়, মানে আমি এদেরকেই আর কি আশেপাশে দেখেই বড় হয়েছি এবং এখনো দেখছি, এবং আমারও লক্ষ্যটা সেটাই। কিন্তু জানো তো, মানে আমি যখন টেলিভিশনে এলাম, বহু বছর টেলিভিশনে অফার এসছে আমার কাছে। আমি প্রায় 15 বছর পর 14 বছর পর টেলিভিশন, 14 বছর বনবাসে ছিলাম বোধহয় টেলিভিশন থেকে। আর যখন তুমি ছোট পর্দায় অভিনয় মানে ফিরলে, তারপরে যে হিউজ একটা ভালোবাসা মানুষের থেকে পাচ্ছ, সেটা আমরা দেখতে পাচ্ছি তোমার ঘরে। এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছো, বেস্ট অ্যাক্টর। মানে I've been working almost 20 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, and after 20 years, all this recognition, all this fame, all in 1 year, এক বছরের মধ্যে ভাবা যায় না। মানে তুমি এতটা ভেবেছিলে? হ্যাঁ, ভেবে রেখেছি মানে ইন দ্য সেন্স যে মানে এই বছরই হবে সেটা ভাবিনি, কিন্তু মোটিভেশনটা এটাই ছিল যে এটার রেজাল্ট একদিন হবে। তোমার লাইফে একটা ফেজ গেছে, 2019-এ তুমি ফ্ল্যাট নিয়ে আলাদা করে থাকছিলে। এটা আমার মনে হলো যে কারণ আলাদা করে না আর কোনো তাগিদ তৈরি হচ্ছিল না তখন। সবই তো আছে, বাড়িও আছে, গাড়িও আছে, খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছি, তো মানে তাহলে আমি লড়বোটা কিসের জন্য? তো নিজেকে একটু অ্যাডভার্সিটিতে ফেলা। আমি রান্না করতে জানতাম না, এক ফোঁটা, আমি মানে কোনদিন ডিম সেদ্ধ করিনি, কিন্তু এখন তুমি ভালো রান্না করো। আমি রান্না করি। আমি ওই যে 2019-এ বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম ইচ্ছে করে, বাবা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন যে এত বড় বাড়ি হয়েছে কেন চলে যাচ্ছ, কিন্তু আমার কোথাও মনে হয়েছিল আমার নিজেকে রিইনভেন্ট করাটা খুব দরকার। এবং বাবা যখন কলেজ লাইফে তোমাকে কলেজে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া দিত, তখন তুমি বাসে করে যেতে মাঝে মধ্যে। হ্যাঁ, না ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে, আমার মনে হয় না যে 18 বছর বয়সের পর আমি বাবার থেকে টাকা পয়সা নিয়েছি। 18 অবধি বাবার থেকে টাকা নিয়েছি, তারপরে আর বাবার থেকে কোনদিন টাকা নিইনি 18 বছরের পরে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে তোমাকে ছোট সাহেব বলে, তো ছোট মানেই আমরা জানি বাড়ির ছোট মানে হচ্ছে আমরা তাকে প্যাম্পার করব। তো তুমি ইন্ডাস্ট্রিতে কতটা প্যাম্পার্ড? খুবই সত্যি কথা বলতে গেলে, মানে যখন টেলিভিশনে সিনেমায় যখন কাজ করেছি, তখন তো ছোটবেলায় চাইল্ড আর্টিস্ট হিসেবে তখন তো সবারই খুবই আদরের ছিলাম। হ্যাঁ, বাট বড় হওয়ার পরেও আমি বলছি যে সিনিয়রদের থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি, এবং আমি হাতে গুনে বলতে পারি, মানে শঙ্কর চক্রবর্তী বলো, ভাস্কর ব্যানার্জি বলো, মানে এনাদের থেকে আমি যা মানে শিক্ষা পেয়েছি বা ভালোবাসা পেয়েছি, অপুদা বলো, হ্যাঁ, মানে তাদের সকলের সঙ্গে কাজ করেছি, কুশলদার সঙ্গে কাজ করেছি টেলিভিশনে। বাবুদা তো তোমাকে তোপসের চরিত্রে কাস্ট করেছে। পরম ছিল তখন লাস্ট তোপসে, পরমের পরে আমি। তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি তখন টেলিভিশন করছি, আমাকে বললো যে সন্দীপদা খুঁজছে, বাবুদা খুঁজছে তোমাকে, তোমার নাম্বারটা পাচ্ছে না, তো নাম্বারটা দেবো। আমি যখন দাসানিতে শুটিং করছি, আমার এখনো মনে আছে। তো হ্যাঁ, নিশ্চয়ই, আমাকে তো আমি ফোন করে নিচ্ছি, তো আমার একটা ল্যান্ডলাইন নাম্বার দিলেন। বলেছে যে তোপসের চরিত্রের জন্য? আমি গেস করছিলাম, কিন্তু কিসের জন্য খুঁজছেন কি ব্যাপার।
তা ল্যান্ডলাইন নাম্বার দেওয়া হলো আমাকে, শুনেই তো হ্যাঁ অত কাঁপছে ভেতরে ভয়। হ্যাঁ তো ল্যান্ডলাইন কি মোবাইল ইউজ করেন? আচ্ছা ঠিক আছে, ল্যান্ডলাইনে ফোন করলাম, বাবুদাই ফোন তুললেন, বলে হ্যাঁ তোমায় তো খুঁজছিলাম অনেকদিন ধরে, তুমি আবার বাড়িতে আসতে পারবে? বাড়িতে গেলাম, বললেন যে তোপসের চরিত্রে ভাবছে। আমি গেস করছিলাম কিন্তু আর সেটা কনফার্ম হওয়াতে আরো নার্ভাসনেসটা বেড়ে গেল, স্বাভাবিক। এবং বলে যে তুমি যাও, ঠিক আছে আমরা একটু রেকি করতে যাচ্ছি, ভেবে নাও বাড়িতে একটু বাবা মার সঙ্গে ডিসকাস করে নাও, 7 দিন পর ফিরবো, তারপর তুমি এসো। 7 দিন যে আমার কি গেছে, যে মানে করবো তো জানি, এবার 7 দিনে হঠাৎ করে আবার সব বইগুলো বার করে আবার গল্প পড়তে শুরু করবো, নাকি সিনেমা দেখবো, পুরোনো সিনেমা দেখছি নতুন। আমি জানি যে আমাকে অডিশন দিতে হবে, নাকি মানে তোপসের চরিত্র করতে বলেছে, আমি এবার কি অডিশন দেবো না কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে প্রিপেয়ার করবো নিজেকে। 7 দিন পরে গেলাম, বললেন যে স্যার এটা অডিশন, না না অডিশনের কোনো ব্যাপার নেই, তুমি সিলেক্টেড। তোমার কখনো ফেলুদার চরিত্রে অভিনয় করতে ইচ্ছা হয়নি? এটা কার না ইচ্ছে করে, মানে তোপসে তো ফেলুদাই হতে চায়, মানে তোপসেরও তো লক্ষ্য যে ও ফেলুদা হতে চায়, তো এটা তো সকলেরই হতে চায়, কিন্তু তার একটা ধাঁচ আছে, তার একটা আদলে তৈরি করা, একজনকে ভেবে তৈরি করা সেই চরিত্রটা। এবং আমার তো মনেই হয় যে সত্যজিৎ রায় নিজের আদলেই তৈরি করেছেন ফেলুদাকে আর কি। তো জানি না, দেখি ভবিষ্যতে দেখা যাক কি হয়, মানে সেই চেহারার সঙ্গে সেই মিলটা আসে কিনা, বা সেই লুকটা আনা যায় কিনা। আমার টোটাদাকে খুব ভালো লেগেছে ফেলুদা হিসেবে, আমার খুব খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। টোটাদা তো একটা আলাদা, এবং এখন টোটাদা যে চরিত্রগুলো করছে সেগুলোর সাথে তুলনায় আগেন সেই আমি যেটা ইন্টারভিউতে যেই শুরুতেই যে কথা বলছিলাম, ইয়ার্স অফ ডেডিকেশন, ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, এন্ড eventually the results are coming. Actually একটু আগেই যে প্রসঙ্গটা তুমি বলছিলে যে ইতি মৃণালিনীতে তুমি একটা যে চরিত্রটা তুমি করেছো আমরা দেখেছি, তো ওই রকম চরিত্রে তোমাকে দেখার পর প্রথমত তো দর্শক ভীষণ ভালোবেসেছিল, কিন্তু তারপর ওরকম চরিত্রে আর দেখা যায়নি। ওরকম চরিত্র ভাবতে পারেনি পরিচালকরা। রীনাদি ভাবতে পেরেছিলেন, রীনাদি দেখেছিলেন, আমাকে প্রথম দিন দেখে বলেছেন তুই বাংলা পড়তে পারো, নাম সাহেব তো বাংলা পড়তে পারছি। হ্যাঁ দিদি পারি, টেলিভিশন করছি তখন, বন্ধনে আমি সিরিয়াল করছি, বন্ধন সিরিয়ালটা করছি তখন স্টার জলসায়। তা বলে তুমি বাংলা পড়তে পারো, পড়ো তো দেখি, দিয়েছেন, আমি পড়ে শোনালাম রীনাদিকে। তো আমাকে বলেছিল যে শোন 7 দিন কোনো চুলে শ্যাম্পু লাগাবি না, তেল লাগাবি না, ঠিক আছে, ইয়ে কর, ঠিক আছে। এবার জিনকে টেনশন হচ্ছে, প্রথম ছবি আমার, সত্যি কথা বলতে গেলে আমার প্রথম ছবি ওটা, আর প্রথম ছবি অপর্ণা সেন, তার সঙ্গে হিরোইনকে উল্টো দিকে না কঙ্কনা সেন শর্মা, কে এসে সবে পেজ 3 করে বেরিয়েছে, আমি না কাঁপছি পুরো। প্রথম দিন রিয়াদির বাড়িতে তুমি মেকআপ আর্টিস্ট কে বলেছিলে যে আমার চোখের নিচটা একটুখানি ঠিক করে দিন, ওই গল্পটাই বলতে যাচ্ছিলাম যে আমি জিনকে ওয়ার্কশপ করতে এসেছি, প্রথম দিন কঙ্কনা এসেছে, আমি হাঁ হয়ে দেখছি কঙ্কনা সেন শর্মা, এই পেস্ট্রিতে দেখলাম, এই সেদিনকে সিনেমা হলে গিয়ে দেখে এলাম ছবিটা, হাঁ করে দেখছি, আর এর সঙ্গে সিন করতে হবে, তার মধ্যে আবার একটা ইন্টিমেট সিন রয়েছে, এটা শুট করবে তার মা। হাসি, আমার জীবনে উথাল পাতাল ঝড় চলছে তখন, কি করবো মানে এই যে যতটা নার্ভাস ছিলে এখন বুঝতে পারছি আমরা যে তুমি কতটা নার্ভাস ছিলে। একদমই তাই। প্রথম শুটিং, প্রথম ফার্স্ট শট ইতি মৃণালিনী আমার এখনো মনে আছে, আমার ভোর 3টে কল টাইম, হাওড়া ব্রিজের উপরে গেছি, সারা রাত এমনি ঘুমাতে পারি, 3টে কল টাইম, লেট করা যাবে না, রীনাদির ছবি। তো প্রথম দিনই গিয়ে মেকআপ রুমে বসে আছি, এবার আমি আলিদাকে বলছি, আলিদা তাহলে মেকআপটা শুরু করে দিই। না বাবু, দিদি বলেছে তোমার কোনো মেকআপ হবে। কি বলছো, মেকআপ হবে না মানে? উল্টো দিকে কঙ্কনা রয়েছে, মেকআপ হবে না মানে? আবার কি ভালো করে না দিদি, শোনো কিছু কাউকে কিছু বলার দরকার নেই, আলিদা চুরি করে চোখের তোয়াটা মেরে দাও, বুঝলে তো, রাত জেগে আছি তো, চোখটা বসে গেছে পুরো, চোখের তোয়াটা খালি একটু তুলে দাও, তুমি আমাকে কেস খাওয়াবে বলে চোখে হালকা হালকা চোখে তোয়াটা। আর রিয়াদি তো খুবই ভালোবাসে আমাকে, রিয়াদিকে যেই ফার্স্ট শটে গেছি, আয় বাবু মেকআপ করেছিস না, মেকআপ করে মিথ্যা কথা বলবি না, আলি মেকআপ করছো তুমি ওকে? না দিদি একটু চোখের তো একটা বসে গেছিল, বলে এইটাই তো আমি চাই। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি ওকে বলেছি কেন 7 দিন যে চুলে শ্যাম্পু লাগাবে না, ও নকশাল, ও বনে বাজারে ঘুরে বেড়ায়, পালিয়ে বেড়ায়, লুকিয়ে বেড়ায়, রাতে ঘুমোয় না কেন, ওর চোখের তলায় কালি পড়বে না তো কার চোখের তলায় কালি পড়বে, চলো মেকআপ এক্ষুনি। সঙ্গে সঙ্গে ইয়ে নিয়ে তুলে নিয়ে পুরো মেকআপটা রেডি নিজেই তুলে দিল, আর একটাদের খুব যত্ন করে রাখে একদম, হ্যাঁ নিজে হাতে এরকম সুন্দর করে চুলটা চল 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 শট চল। এবং ওই চরিত্রটা বোধহয় কেউ ভুলতে পারবে না, মানে তোমার জীবনে কে মনে রাখবে আমি জানি না, আমি তো চিরকাল মনে রাখবো। একটা জিনিস সাহেব জিজ্ঞাসা করতেই হচ্ছে যে
এক তো তুমি ছোট পর্দায় এখন কাজ করছো, একটা ব্যস্ত স্কেডিউল, তার সঙ্গে তুমি সিনেমারও বেশ কিছু কাজ করছো, তার মধ্যে হেলদি লাইফস্টাইল কি করে মেনটেন করো? খুবই ডিফিকাল্ট গো এটা, এই টেলিভিশনে এইটাই একটা সবথেকে বড় ডিফিকাল্ট। অনেকটা সময় তোমাদের কাজের যে সময়টা সেটা অনেকটা, মানে সকালবেলা বেরিয়ে রাত্রিবেলা ফেরা। না, আমি টেলিভিশনে আসার আগে এটা একটা খুব মাইন্ডসেট নিয়ে নেমেছিলাম যে বস একটা ডিসিপ্লিন নিজেকে ফেলে দিতে হবে, মানে ওইটা ঘুম থেকে উঠে ব্রাশ করার মতো পুরো দিনটা এরকম করতে হবে আর কি। তো ওই সকালবেলা আমি 6টায় উঠি প্রতিদিন 6টায় উঠি, 7টার মধ্যে জিমে চলে যাই, 8টা অবধি জিম করি, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে 9টার মধ্যে 9:45-9টার মধ্যে বেরিয়ে যাই, 9:30টার মধ্যে স্টুডিও ঢুকে যাই। এটা আমার কাজ। রাত্রে 9:30টায় স্টুডিও থেকে বেরোই, 10:30টায় বাড়ি ফিরি, 12টায় ঘুমোতে যাই, আবার 6টায় করি। এইটা হচ্ছে আমার ক্লক ওয়ার্ক এভরি ডে। তুমি এতক্ষণ বলছিলে যে হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য তুমি ঠিকঠাক করে খাও, তারপর জিম করো। শারীরিক সুস্থতার সাথে সাথে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানসিক সুস্থতা, যেটা নিয়ে আমরা একটুখানি হলেও এখন কথা বলছি, আগে একদমই কথা বলতাম না। একটা সময় ছিল যখন সনিকার মৃত্যু হয়েছিল, যে সময় তুমি খবরের শিরোনামে ছিলে, তো সেই সময়টা তুমি মানসিকভাবে ভেঙে পড়েছিলে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো, মানসিকভাবে নিজেকে আবার স্ট্রং করে তোলা, কাজে ফিরে আসা এবং এখন একটা স্টেবল জায়গায় থাকা, তো সেই সময়টাকে ওভারকাম করার জন্য তুমি কি করেছিলে? আমি কোনো থেরাপি নিইনি, কোনো কাউন্সিলরের কাছে যেতে হয়নি আমাকে। কেন জানো তো, আমার 3টে বন্ধু ছিল, সেই 3জন বন্ধুকে আমি আমার মনের সব কথা বলতাম। এবং এই যে ভেতরে সাপ্রেসড ইমোশনস না রাখা, তাদেরকে বলে দেওয়া এবং সেটাকে বার করে দেওয়া, দ্যাট আমরা কি থেরাপিতে গিয়ে কি করি, গিয়ে তো বলি এবং তারা আমাদের বন্ধুর মতোই হেল্প করে। তো 2-3টে বন্ধু থাকলে পরেই না দেখে মেন্টাল হেলথ, মানে অনেকে বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা নিজেরা বেছে নিয়েছি একলা হয়ে যাওয়ার পথটা। আগে বাড়িতে তুমি মনে করে দেখো, যখন ছোটবেলায় রিলেটিভসরা বাড়িতে আসতো, বাড়িতে খাওয়া দাওয়া তোড়জোড় লেগে যেত, এই এটা বানাও ওটা বানাও, ওরা আসছে এটা কর ওটা কর। এখন আসলে পরে লোকে বিরক্ত হয়, আবার আসছে আবার দেখ কিছু এরকম অর্ডার করে দিত, কিছু এরকম হয়ে যায় মানুষ। তো আমরা এই পথটা বেছে নিয়েছি, মানে আমরা নিজেদেরকে অনেক একলা করে ফেলেছি। আমরা আসলে এই ছোট্ট যন্ত্র যেটাকে নিয়ে তুমি করছো, এইটার ভেতরে ঢুকে গেছি, এটার ভেতরে একটা নতুন জগৎ খুঁজে পেয়েছি, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো। ওই গর্তটার ভেতরে ঢুকে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার জগৎ, সেখানে ভ্যালিডেশন, সেখানে লোকের লাইকস ডিসলাইক এবং সেটার উপর জাজমেন্ট করা হয়, এবং একটা ফেক ওয়ার্ল্ড তৈরি করেছি। কেউ সোশ্যাল মিডিয়াতে নিজের ফেলিয়ার্স পোস্ট করে না, যে আমি কম্পিটিশনে গেছি, আমি লাস্ট এসেছি, কেউ বলে না। সবাই বলছে আমি ফার্স্ট এসেছি, আমি সব থেকে সুন্দর, আমি সব থেকে ভালো দেখতে, আমি সব থেকে হ্যান্ডসাম, আমার সিরিয়ালই 1 নম্বর, সবাই তাই করছে। তো মনে হয় যে দুটো বন্ধু থাকলে তাকে বলা দরকার যে সত্যি খুব মনটা খারাপ লাগছে রে আজকে। ছেলেদের তো ছেলেদের ক্ষেত্রে আরোই সহজ, চল ব্যাঠতে বলে, চল বসি তাহলে বলে, ছেলেদের ক্ষেত্রে তো খুবই সহজ, মেয়েদের ক্ষেত্রে এটা কি তোমাকে স্ট্রেস ফ্রি করে? মানে obviously, মানে goes without saying, কিছু হলো মানে ভালো হলো, ভাই সিরিয়াল 1 নম্বর হয়েছে, চল তাহলে বসি তাহলে, হ্যাঁ ঠিক আছে, আর ভাই খুব মনটা খারাপ পাচ্ছে, কি বাড়িতে আছিস, হ্যাঁ বসি তাহলে, দুটোই বসি তাহলে। এইটা কিন্তু দারুণ, মানে সারেন্ডারের জায়গাটাই হচ্ছে বন্ধুদের কাছে। তোমার দিদির সাথে কিরকম ইকুয়েশন ছিল? বোন তোমার কেমন ছিল? ঠাকুমাও বলতে পারো, বিয়ে করে আমার ঠাকুমার মতনই। আচ্ছা, তো আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু বিহেভিয়ারটা পুরো আমার ঠাকুমার মতো, পিসিমার মতো। তাই? হ্যাঁ। তো যাই হোক, কে বেশি বকা খেত, মায়ের কাছে বাবার কাছে? মেম চিরকাল। বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো। মানে এটা কি তুমি ইচ্ছা করে কেস খাওয়াতে? না, কেস খাওয়া তো দরকার পড়তো না। ও আচ্ছা, নিজেই কেস খেত? দরকার পড়তো না, ও নিজে কেস খেত, এবং কিছু হলে পরে মেমকেই শাসন করা হতো, আমাকে কেউ কিছু বলতো না। আচ্ছা, এটা কেন? আমি জানি না, আমার মধ্যে একটা আলাদা ভালোবাসা। আচ্ছা, এই বাবা, ওকে তো বলি, তোকে শিয়ালদা স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছিলাম আমরা। এটা বোধহয় এটা সব ভাইদের, সব দাদারাই বোনদের বলে, আর তারা ভীষণ কাঁদে। তো ওই জন্যই তোকে বকাবকি করে, তুই তো নিজের নোস, ওই জন্য। একটু বাংলা সিনেমার আড্ডায় ফিরি, যে বাংলা সিনেমায় এখন একটা, বাংলা সিনেমা কেন বলবো, ইন্ডাস্ট্রিতে এরকম হচ্ছে যে প্রচুর লোকজন মুম্বাইতে চলে যাচ্ছেন, বা কেউ যাওয়া আসা করছেন, অডিশন দিচ্ছেন। এটা কেন? মানে ঠিকঠাক কাজের অভাব, টাকার অভাব, তুমি কি বলবে?
না দেখো, বম্বেতে অপরচুনিটিটা অনেক বেড়ে গেছে। আগে যেমন শুধুই ছবি ছিল বা টেলিভিশন ছিল, তো তখন কি হতো, ছবিতে ঢোকাটা খুবই ডিফিকাল্ট, কারণ একটা তো ওখানকার লবি কাজ করে, বম্বেতে এটা গোজ উইদাউট সেইং। হ্যাঁ, বাইরের লোক আউটসাইডার ঢুকতে পারে না। হ্যাঁ, এবং টেলিভিশনে অনেকেই কাজ করেছে, এখন ওয়েব সিরিজ এসে গেছে, ওয়েবটা চলে এসেছে, একটা বিশাল অ্যাভিনিউ খুলে গেছে মানে, এবং গোটা দেশের কাজ তো ওখানে হচ্ছে, বিভিন্ন ভাষার কাজ ওখানেই হচ্ছে, তো সেই জায়গায় অপরচুনিটিজ অনেক বেড়ে গেছে, টাকাটাও বেড়ে গেছে। এবং ট্রাভেল করলে সুবিধাটা এটা হয় যে বম্বের যে গোটা লাইফস্টাইলটা সেটা সারা বছর মেনটেন করতে হয় না, তুমি কাজ করলে সে 2 মাস 3 মাস থাকলে আবার চলে এলে, তারপরে এখানে একটা লাইফস্টাইল মেনটেন করলে। এবং সত্যি কথা বলতে কলকাতাতে তো কাজের সংখ্যা অনেক কমে গেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা কেন নয়, এক সময় ছিল যেখানে ক্রিয়েটিভ আইডিয়াসে বাধা ছিল, তো আমরা তখন ছবি কপি করতাম, যেখানে একসময় গোটা ভারতবর্ষ বাংলা থেকে ছবি কপি করেছে, বাংলার গান কপি করেছে, আমরা উল্টো পদ্ধতিতে চলে গেলাম, অরিজিনালিটি হারিয়ে ফেললাম। তারপরে যেমন চলে এলো এমন একটা পলিটিক্যাল সিনারিও যেখানে তুমি এটা বলতে পারবে না, ওটা দেখাতে পারবে না, ওটা করতে পারবে না, সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। তারপরে আবার এমন একটা জিনিস প্রচন্ড হাইপার সেন্সিটিভ অডিয়েন্স হয়ে গেল এইসব করতে করতে, যে একটা মস্করা বা একটা মজা বা একটা রিলিজিয়াস থট বা একটা নন রিলিজিয়াস কথাবার্তা তারা নিতে পারছে না, হাইপার সেন্সিটিভিটি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে প্রডিউসার্সরা আগে এত টাকা ইনকাম করতো, আগে 110টা করে ছবি হতো, ডিমনিটাইজেশনের পর যেটা হলো যে মানে অস্বীকার করার জায়গা নেই যে প্রচুর কাঁচা টাকা, যেটা ব্ল্যাক মানি, যেটা সেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতো, বম্বেতেও তাই, আমাদের ইন্ডাস্ট্রিতেও তাই, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেগুলোতে ফিল্ম প্রডিউস করা হতো, নট বিকজ যে মানি ওয়াশ করা হচ্ছে, সেগুলোতে ফিল্ম প্রডিউস করা হতো, অ্যাক্টার্সদেরকে ক্যাশে পেমেন্ট হয়ে যেত। ডিমনিটাইজেশনের পর সেইটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তো ফান্ড ঢুকছে না ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিটা গ্রো করছে না, আর তোমাকে তো ইন্ডাস্ট্রিটাকে গ্রোথ না করলে পরে ছবিটা বিক্রি করবে কোথায়? সিনেমা হল বন্ধ হয়ে গেল। এবার আমরা যদি একটা অ্যালায়েন্স তৈরি করতে পারতাম যেখানে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, এই সবকটা টেরিটরি নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারতাম, সেইটা তো হওয়াটা সেখানে বাধা, বাংলাদেশ থেকে এখানে ছবি করতে পারবে না, এখান থেকে ওখানে গেলে পরে 100 নিয়ম, ডিরেক্টরকে ব্যান করে দেওয়া হবে, কি সব হচ্ছে, মানে কাজের থেকে কাজ বন্ধ করে দেওয়ার কল বেশি। তোমার কি ইচ্ছা আছে যে মুম্বাইতে যাওয়ার, মুম্বাইতে গিয়ে কাজ করার? হ্যাঁ, ইচ্ছে তো ডেফিনেটলি আছে। এবং দেখো এখনো অব্দি যে গেম প্ল্যান গুলো করেছি ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে ঢোকার পর থেকে, আমার কোনো লং টার্ম প্ল্যান থাকে না। আচ্টা, যে আমি আচ্ছা এই তাহলে 10 বছর পর এটা হবে, 15 বছর পর ওখানে পৌঁছে যাবো, এটা থাকে, এটা নয়। আমার মুভমেন্টটা হচ্ছে ছোট ছোট 10 রান করে খেলবো, 10 রান করবো, আবার 10 করে সেঞ্চুরিতে পৌঁছাবো, এটা গাভাস্কারের টেকনিক। ওকে, ঠিক আছে, তো আমি ওই 10 করে এগোই, তো সেই 10-এর মধ্যে মুম্বাইটা ডেফিনেটলি আছে। আচ্ছা, আর এখানে কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে? নিশ্চয়ই বলবে যে তালিকাটা অনেক লম্বা, সবার সঙ্গেই আছে, কিন্তু এমন পছন্দের পরিচালক যার ছবিতে তুমি কাজ করতে চাও? বুদ্ধবাবুর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল, আমার জীবনে খুব বড় আফসোস, করতে পারলাম না। এটা আগের দিন আমাদের রিদিও বলছিলেন, রিসেন্ট তিনিও বলছিলেন যে বুদ্ধবাবুর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল। আমি একবার ওনার সঙ্গে একটা মিটিংও করেছিলাম ছবির জন্য, কিন্তু কাজটা শুরু করতে পারলাম না আর কি। ঋতুপর্ণর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল? ঋতুদার সঙ্গে আমি কাজ করে নিয়েছি। I'm lucky that way. I'm very lucky যে ঋতুদার সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়ে গেছি। আমরা তাহার নামটি রঞ্জনা বলে একটা সিরিজ করেছিলাম। ওকে, ওটা করতে করতে ঋতুদা চলে গেলেন, মানে একটা এপিসোড শুট হয়েছিল এবং সেটা স্টার জলসাতেই টেলিকাস্ট হয়েছিল। সেই অভিজ্ঞতাটা তোমার কেমন ছিল? দুর্দান্ত। এইসব মানুষের সান্নিধ্যে থাকলে মানে শুধুমাত্র অভিনয় না, জীবন নিয়ে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়, জীবন দর্শন নিয়ে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। হ্যাঁ, আমার গৌতম ঘোষের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। গৌতম দার সঙ্গে কাজ করার, আমি গৌতম দাকে বলেওছি 2-1 সে প্লিজ একটু ছবি হলে একটু বলো। হ্যাঁ দেখবো চিন্তা করো। বাবুদার সঙ্গে কাজ করা হয়ে গেছে, বাবুদার সঙ্গে কাজ করে নিয়েছি, রিনাদির সঙ্গে কাজ করে নিয়েছি। ছোটবেলা থেকে তো তুমি ফিল্মে ছিলে, তারপরে আবার বেশ কিছুদিন গ্যাপ, তারপরে আবার ফিরে এসেছো, তো নিশ্চয়ই প্রচুর বন্ধু থাকবে, প্রচুর ফলোয়ার্স থাকবে, মহিলা ফলোয়ার্স, তাদেরকে কি করে হ্যান্ডেল করতে, প্রেমের প্রস্তাবগুলোকে কি করে হ্যান্ডেল করতে? না, এইটা আমি খুব স্ট্রংলি বিলিভ করি, জানো তো। আমার সত্যি কথা বলতে গেলে এখনো অব্দি আমি কখনো কোনো বাউন্সার নিয়ে ঘুরি না, হ্যাঁ, বা এরকম করে যে ভাই নামবো না, ওখানে যাবো না, এটা করবো না, লোকজন আছে, হ্যাঁ, কারণ এটা পাওয়ার জন্যই তো কাজটা করছিলাম। আমার খুব মাঝে মাঝে খুব বোকা লাগে পুরো ব্যাপারটা, যে মানে পরিচিতি পাওয়ার জন্যই কাজ করছি, যে আমার কাজটা সবাই দেখবে, সবাই প্রশংসা করবে, তারপর পরিচিতি থেকেই ভয় পাচ্ছি।
হ্যাঁ মানে আমার খুব বোকা বোকা লাগে, খুব অক্সিমোরন মনে হয় পুরো ব্যাপারটাকে, যে এটা পাওয়ার জন্যই তো করছিলাম যে মানুষ আসবে এসে বলে দাদা কি ভালো কাজ করেছেন, আর দুর্দান্ত লাগলো, আর থ্যাংক ইউ প্লিজ দেখবেন, বাড়িতে সবাইকে দেখতে বলবো, এটাই তো বলবো, এটাই তো। হ্যাঁ এই চিনে ফেলেছে দাদা চশমা পরে নি, সেটার জন্যই তো কাজটা করছি, কি মুশকিল দুটো লোক চিনবে, এসে সেলফি তুলতে চাইবে, এটাই তো স্বাভাবিক। আমার এই জন্মদিনেও প্রচুর ফ্যান্সরা, মানে আমি খুবই স্টান হয়ে গেছি। তুমি ফেসবুক লাইভও করেছিলে একটা? না ওরা করেছিল, আমি বোধহয় শেয়ার করেছি বা কিছু জানি না, বাট ওরা প্রচুর গিফটস নিয়ে এসছে, নিজে হাতে কার্ড বানিয়ে নিয়েছে, মানে আমার কাছে এত মানে কি বলবো এই জিনিসটা এত কস্টলি, মানে এত প্রাইসলেস পুরো ব্যাপারটা, যে নিজে হাতে এত সুন্দর করে কার্ড বানিয়েছে, সুন্দর করে তাদের চিঠি লিখেছে, তাদের এফর্ট দিয়েছে, আমার কাছে কোনো মানে এর থেকে বেশি মূল্যবান কিছু হতেই পারে না। মানে তুমি আমাকে সোনা দাও দানা দাও, কি মানুষের ভালোবাসাটাই সবথেকে মূল্যবান, ডেফিনেটলি। এফর্ট বলো তো, এটাকে কোনোভাবে টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসার থেকে বড় কথা কি হতো, সে তার জীবনের 8 ঘন্টার সময় আমায় দিয়েছে, এই সময়টা কিন্তু আর কোনোদিন ফিরে পাবে না, ঠিক, এবং এটা একটা অমূল্য জিনিস দিয়ে দিয়েছে আমাকে, তো সেইটা আমাকে যে কোনো ভালোবাসার থ্রু দিয়ে হোক, কাজের থ্রু দিয়ে ফিরিয়ে দিতেই হবে। এবং বড় পর্দা বা ওয়েব সিরিজে কাজের থেকেও ছোট পর্দা তোমাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ সে তো বটেই, মানে 5.5 কোটি মানুষ সন্ধ্যেবেলা টেলিভিশন দেখে, স্মল নাম্বার, 5.5 কোটি মানুষের ঘরে পৌঁছে যাওয়া প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, এটা তো মানে অভাবনীয়। ওটা ভেবেই আমার টেলিভিশনে আবার ফিরে আসে, যেটা আমি তোমায় বলছিলাম। তোমাকে যে লোকজন কতটা ভালোবাসে তার বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি একটা লম্বা তালিকা তৈরি করেছি যে লোকজন কি বলছে, সেটা হচ্ছে তোমাকে আর সুস্মিতাকে নিয়ে, সেটা আমি একটু শোনাবো। আমি শিওর যে তোমরা প্রেম করছো, যে যাই বলুক না কেন। পরের বছর যেন সত্যি সত্যি মা দুর্গা দশমীতে তোমাদের একসঙ্গে সিঁদুর খেলা দেখতে পাই। দুজনকে শুধু দেখেই যাচ্ছি, চোখ ফেলতে পারছি না, কি যে সুন্দর লাগছে, একদম লক্ষ্মী নারায়ণ। তো তুমি বলো যে এইরকম যে একটা চর্চা চলছে দর্শক মহলে, তোমার নিজের কি মত? তুমি আসল কমেন্টটা পড়লে না, বেশিরভাগ জায়গায় যেটা লেখা হচ্ছে যে দর্শকদের দাবি তোমরা বিয়ে করে নাও। হ্যাঁ মানে এই দাবিটা দর্শকদের, আর তুমি কি বলবে তাদের? আমি এই করি, আমি দর্শকদের দাবিতে বিয়ে করি। এই সিরিয়ালটা শেষ হয়ে গেল, এরপরে সিরিয়ালটা সেখানে অন্য কারোর সাথে জুটি বাঁধলাম, তারপরে তাকে ডিভোর্স করে আবার বিয়ে করব, এরকম আবার বিয়ে করি দর্শকদের দাবিতে। আমার মোটামুটি 7-8টা বিয়ে লেখা থাকবে আমার জীবনে, আমি এই করি আর কি। যে সিরিয়াল চেঞ্জ হচ্ছে, দর্শকদের দাবিও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আবার একটা বিয়ে করে দিচ্ছি, এই করতে থাকি। বাই দ্য টাইম আমি 60 আমার 8-10টা বিয়ে হয়ে গেছে। তো নিজের জীবনে বিয়ের কি প্ল্যান? এখন কোনো প্ল্যান নেই এই মুহূর্তে, ওকে কাজকর্ম করি, দেখা যাক না কি হয়। মানে বাড়িতে খুবই প্রেশার রয়েছে অবভিয়াসলি, বাট ঠিক আছে, মানে জন্ম মৃত্যু বিয়ে হয় বিধাতাকে দিয়ে বলে, তো দেখা যাক কি হয়। তোমার জন্য একটা ছোট্ট র্যাপিড ফায়ার আছে। র্যাপিড ফায়ার আমি খুব খারাপ, এটা খুব ইজি হবে। আমি এমন সব কথাবার্তা বলে দিই, তারপর মানুষের কাছে মুখ দেখাতে পারি না, পার্টিতে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়। এমন কোন চরিত্র যেটা তুমি বড় পর্দায় ফুটিয়ে তুলতে চাও? কোনোদিন বাবার আত্মজীবনী হলে আমি করতে চাই, বাবার আত্মজীবনী যদি কোনোদিন হয় করতে চাই। বাবার চরিত্রেই অভিনয় করতে চাও, ওরকম করে ফুটবল খেলতে চাও? বাবাকে আমার থেকে ভালো তো কেউ চিনবে না। দারুণ। ওকে, ইন্ডাস্ট্রিতে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করো? নিজেকে। পরম, আবির, যিশু, অনির্বাণ, অভিনেতা হিসেবে রেটিং দাও। এই 4 জনই আমার থেকে পপুলারিটিতে, অভিনয়েতে, এক্সপিরিয়েন্সে বেশি, তাদেরকে রেট করার দুঃসাহসটা আমি একদমই দেখাবো না। তবে আমার ব্যক্তিগতভাবে যিশুদাকে খুব পছন্দ, ব্যক্তিগতভাবে যিশুদাকে খুব পছন্দ, এবং অনির্বাণকে আমার খুব খুব ভালো লাগে। অভিনেতা না হলে কি হতে? জানি না, আমি এটা ছাড়া কিছু পারি না। আমি ক্রিকেট চেষ্টা করেছি, পারি না। আমি ক্যারাটে চেষ্টা করেছি, আমি পারি না। পারোনি বলো না, তুমি তো ছোটবেলায় ক্রিকেট খেলেছো। আমি গান গাইতে চেষ্টা করেছি, আবার চেষ্টা করছি, পারছি না। কিন্তু আমি অভিনয় ছাড়া কিছু পারি না, মানে আমি জানি না আমি এটা না করলে পরে আমি কি করতাম। ইন্ডাস্ট্রিতে কি স্বজন পোষণ চলে? চলে তো, নিশ্চয়ই চলে। ফেভারিটিজম তো আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট। তোমার কাছে প্রেমের সংজ্ঞা কি? প্যার, দোস্তি, বাস এইটুকুই? বন্ধুত্ব। প্রথম চুমু মনে থাকে কারো? এটা অনেকেই বলে যে ওখানে সত্যি কি মনে থাকে? আচ্ছা, শেষ চুমুটা তাহলে বলো। নেক্সট কোশ্চেন প্লিজ। ওকে, রেগে গেলে যা বলো। রেগে গেলে যা বলি, রেগে গেলে কি বলি আমার নিজেরই ঠিক থাকে না, আমি যেন খুব ভয় পাই নিজেকে। তাই? হ্যাঁ, আমি স্করপিও, আর আমি খুব মানে
রেগে গেলে আচ্ছা তুমি স্করপিও হ্যাঁ স্করপিও তো রেগে গেলে এমন খুব স্টিঙ্গিং কথাবার্তা বলি, খুব গায়ে লাগে এরকম কথাবার্তা। হ্যাঁ আমি কয়েকজন স্করপিওকে চিনি যারা খুব মানে রেগে গেলে মাথা ঠিক থাকে না। তো ওই জন্য আমি চেষ্টা করি যে চুপ করে নিজেকে অ্যালুফ করে নেওয়ার। ওকে আমি একটা ডায়লগ বলবো, সেটা তোমাকে বলতে হবে। মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাবো। সোহমদার মতো করে বলতে হবে। সোহমের মতো করে? ইয়েস। সোহমের মতো করে আমি রঞ্জিত কাপুর মতো করে বলার চেষ্টা করি। মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাবো। দারুণ 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 বলেছো। সোমদার মতো করে বললে কি হতো আমি জানি না, কিন্তু র্যাপিড ফায়ারে মানে 10 on 10 যাকে বলে। আমার দারুণ লাগলো সাহেব আমার সাথে আড্ডা মেরে, এবং আড্ডা স্টেশন যারা এই মুহূর্তে দেখছেন তাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে পুরো ইন্টারভিউটা। আমি তো খুব এনজয় করেছি, নিশ্চয়ই আপনারাও এনজয় করেছেন। আর এরকমই মজার মজার আড্ডা ইন্টারভিউস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আড্ডা স্টেশনে। অ্যাবসলিউটলি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আড্ডা স্টেশন। অ্যান্ড এরকম আরো অনেক ইন্টারভিউস থাকবে, আরো অনেক কঠিন প্রশ্ন করবে, সেই কঠিন প্রশ্নগুলোর মজার মজার উত্তর আপনারা দেখতে পাবেন আড্ডা স্টেশনে। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকুন সবাই এবং সাপোর্ট করুন অফকোর্স।